রাত তখন প্রায় 12:30। নতুন ফ্ল্যাটে উঠে 3 দিন হলো রাফি আর তার পরিবার। শহরের ব্যস্ত এলাকায় হলেও এই অ্যাপার্টমেন্টটা ছিল অদ্ভুত রকম শান্ত। দিনের বেলাতেও যেন এক ধরনের চাপা নিস্তব্ধতা ঘিরে রাখত পুরো বিল্ডিংটা। সেদিন রাতে ড্রয়িং রুমে একা বসে ল্যাপটপে কাজ করছিল রাফি। হঠাৎ করেই মাথার ওপরে ছাদের দিক থেকে টক 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 হাঁটার শব্দ। প্রথমে ভেবেছিল ওপরের ফ্ল্যাটে নিশ্চয়ই কোনো বাচ্চা দৌড়াদৌড়ি করছে, কিন্তু শব্দটা ছিল অস্বাভাবিক, ধীর, ভারী, একদম মাপ মতো পা ফেলার আওয়াজ। এক পা, তারপর কয়েক সেকেন্ড নীরবতা, তারপর আবার এক পা, যেন কেউ হাঁটছে কিন্তু অদ্ভুতভাবে। রাফি কিছুক্ষণ শুনে বিরক্ত হলো। মায়ের ঘরে গিয়ে বলল, মা, উপরের ফ্ল্যাটের লোকজন এত রাতে কেন হাঁটাহাঁটি করছে? মা ভ্রু কুঁচকে বলল, উপরে তো কেউ থাকে না বাবা, এই ফ্লোরটাই শেষ, এর উপরে তো শুধু ছাদ। রাফির গলা শুকিয়ে গেল। সে হাসার চেষ্টা করল, আরে ছাদে হয়তো কেউ উঠেছে, কিন্তু কেন যেন বুকের ভেতরে চাপা একটা ভয় গেঁথে বসতে লাগল। পরদিন রাত, আবার একই ঘটনা। রাত 1টা বাজতেই শুরু হলো শব্দ, ধপ ধপ ধপ। মনে হলো কেউ ধীরে ধীরে পুরো ফ্ল্যাটের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। এইবার রাফি আর থাকতে পারল না। টর্চ হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। ছাদে গিয়ে চারপাশ ঘুরল, কেউ নেই, চারদিক নিস্তব্ধ, হালকা বাতাস ছাড়া কিছুই না। হঠাৎ তার পিছনে খচ করে একটা শব্দ হলো। মাথা ঘুরাতেই দেখল ভিজে ভিজে পায়ের ছাপ সোজা তার দিকে এগিয়ে আসছে। কোনো মানুষ নেই, শুধু ছাপ। রাফির বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। টর্চ ফেলে দৌড়ে নেমে এলো নিচে। তৃতীয় রাত, এইবার শব্দটা আরও জোরে শোনা গেল, যেন অনেকগুলো পা একসাথে হাঁটছে। মা ভয়ে কেঁপে কেঁপে বলল, রাফি, কিছু একটা ঠিক হচ্ছে না। ওরা সেদিন রাতেই পাশের ফ্ল্যাটের দারোয়ানকে ডেকে আনলো। দারোয়ান শুনে হেসে বলল, আপনারা জানেন না, এই ফ্লোরে বছর 10 আগে একটা পরিবার থাকত। এক রাত পুরো পরিবারকে খুন করে ফেলা হয়েছিল, দেহটা ছাদে ফেলা হয়েছিল। তখন থেকেই এই ফ্লোরের ওপরে আর কোনো বাসিন্দা ওঠেনি। রাফির শরীর ঠান্ডা হয়ে গেল। মা মুখে হাত চেপে বসে পড়লেন। কিন্তু তখনও ওরা জানতো না, ওরা যেদিন থেকে এখানে উঠেছে সেদিন থেকে প্রতি রাতে ওই পরিবারটার আত্মারা আবার হাঁটতে শুরু করেছে। শেষ রাতে রাফি যখন বিছানায় শুয়েছিল, কানে ভেসে এলো ভারী, থেমে থেমে পায়ের শব্দ। তারপর ধীরে ধীরে সেই শব্দ থেমে গিয়ে সরাসরি দরজার সামনে এসে থামল। নীরবতা, কেবল বুক ধড়ফড় করছে। হঠাৎ দরজার ফাঁক গলে ঠান্ডা বাতাসের ঝাপটা এলো, আর স্পষ্ট শোনা গেল একটা ভাঙা গলার শব্দ, আমাদের জায়গায় কেন এসেছ? শব্দ থেমে যেতেই দরজার নিচ দিয়ে ভিজে ভিজে লালচে পানির মতো কিছু গড়িয়ে আসতে লাগল। রাফি ঝাঁপিয়ে উঠে দরজা খুলল। বাইরে কেউ নেই, শুধু ভিজে ভিজে অনেকগুলো পায়ের ছাপ সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে। পরদিন সকাল। রাফি ভেবেছিল এটা হয়তো দুঃস্বপ্ন, কিন্তু মা রান্নাঘরে দাঁড়িয়ে কেঁপে কেঁপে বলল, কাল রাতে তুমি দরজা খুলেছিলে? রাফি স্তব্ধ হয়ে মাথা নাড়ল। মা ধীরে ধীরে বলল, তাহলে ভেতরে যে ভিজে পায়ের ছাপ পড়ল সেটা কার? মেঝের দিকে তাকাতেই রাফি দেখে রান্নাঘর থেকে সোজা তাদের শোবার ঘর পর্যন্ত লালচে পায়ের দাগ এখনও শুকায়নি। চতুর্থ রাত। এইবার পুরো পরিবার ঠিক করলো আর সহ্য করা যাবে না, ফ্ল্যাট ছেড়ে চলে যাবে। কিন্তু রাত 12টার পর থেকেই শুরু হলো ভয়ঙ্কর ঘটনা। প্রথমে সব জানালা একসাথে ধপাধপ করে বন্ধ হয়ে গেল। লাইট ঝিমঝিম করতে লাগলো। হঠাৎ করেই সিলিং ফ্যান ঘুরতে ঘুরতে থেমে গেল। পুরো ফ্ল্যাট নিস্তব্ধ। তারপর একসাথে শোনা গেল শিশুর কান্না, মায়ের গলা, বাবার গলা, তারপর চিৎকার, যেন কেউ অনেকগুলো মানুষকে একসাথে খুন করছে। রাফি কানে হাত চাপল। মা চিৎকার করে দোয়া পড়তে লাগলেন। হঠাৎ দরজার কপাট জোরে খুলে গেল। ওরা 3 জন দরজার দিকে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে একটা পরিবার, একজন পুরুষ, এক মহিলা আর 2টো ছোট বাচ্চা। কিন্তু তাদের চোখ নেই, ফাঁকা গহ্বর থেকে কালো ধোঁয়ার মতো কুয়াশা বেরোচ্ছে, আর শরীর ভিজে ভিজে রক্তে মাখামাখি। পুরুষটার গলা বেজে উঠল, তোমরা আমাদের জায়গা দখল করেছ, এখন তোমাদের জায়গাটা আমাদের চাই। সঙ্গে সঙ্গে ফ্ল্যাটের বাতাস জমাট বরফের মতো ঠান্ডা হয়ে গেল। রাফি দরজার দিকে ছুটতে চাইল, কিন্তু যেন পা নড়ছিল না। পুরুষটা 3 জন দরজার
তার চারপাশে অদ্ভুত অদৃশ্য শক্তি জমে গেছে। মহিলাটা ধীরে ধীরে হাত বাড়িয়ে রাফির দিকে এগিয়ে এলো। তার আঙুলের ডগা ছুঁয়ে যেতেই রাফির শরীর বরফের মতো জমে গেল। ভোরবেলায় পাশের ফ্ল্যাটের দারোয়ান দরজা খোলা দেখে ঢুকল। ভেতরে কোনো মানুষ নেই, শুধু ভিজে পায়ের দাগ আর দেয়ালে লেখা, আমাদের জায়গায় কেউ টিকে থাকতে পারবে না। ভোরে দারোয়ান যখন দরজা খোলা দেখে ভেতরে ঢুকল, তখন পুরো ফ্ল্যাট ফাঁকা। কোথাও রাফি বা তার পরিবারের কেউ নেই, শুধু চারদিক ভিজে পায়ের দাগ আর দেয়ালে লালচে অক্ষরে লেখা, আমাদের জায়গায় কেউ টিকে থাকতে পারবে না। পরদিন বিকেল, বিল্ডিং মালিক পুলিশ ডেকে আনলো। পুলিশ এলো, চারপাশে তল্লাশি চালালো। অদ্ভুত ব্যাপার হলো, ফ্ল্যাটের ভেতরে কোনো লড়াই বা ভাঙচুরের চিহ্ন নেই, কিন্তু পরিবারটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। সব আসবাবপত্র ঠিকঠাক আছে, শুধু 3টে জিনিস নেই: রাফির ল্যাপটপ, মায়ের প্রিয় প্রার্থনার বই আর ড্রয়িং রুমের দেয়ালে ঝোলানো একটা পুরনো ছবি। কয়েকদিন পর নতুন ভাড়াটে খুঁজতে মালিক যখন বিজ্ঞাপন দিল, তখন এক পরিবার ফ্ল্যাট দেখতে এলো। মা, বাবা আর তাদের একটা ছোট ছেলে। ফ্ল্যাটে ঢুকেই বাচ্চাটা থমকে দাঁড়ালো, চোখ বড় বড় করে ফিসফিস করে বলল, মা, এখানে তো একটা কাকা দাঁড়িয়ে আছে। মা অবাক হয়ে বলল, কোথায়? ছেলেটা আঙুল তুলে দেখালো সোজা ড্রয়িং রুমের কোণে, কিন্তু সেখানে তো কেউ নেই। রাত নামার পর সেদিন সেই নতুন পরিবার ফ্ল্যাটে থাকতে রাজি হলো না। চলে যাওয়ার আগে ছেলেটা আবার মাকে বলল, মা, ওই কাকাটা আমাকে বলছিল, এই ঘর তো এখন আমাদের, তোমরা গেলে ভালো হয়। মালিক হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, কারণ যে জায়গাটায় ছেলেটা আঙুল তুলেছিল সেই দেয়ালে আগের ভাড়াটে রাফির ঝোলানো পুরনো ছবিটাই ছিল। ছবিটা যেটা নিখোঁজ হয়ে গিয়েছিল। ফ্ল্যাটটা আজও খালি পড়ে আছে। লোকজন বলে, গভীর রাতে সেখানে এখনও শোনা যায় ভারী পায়ের শব্দ, ধীরে ধীরে, থেমে থেমে, যেন কেউ হাঁটছে আর খুঁজছে নতুন শিকার।